এবং একদিকে বাইরে এবং ভিতরে অর্থাৎ বিরোধীরাও এটা নিয়ে সোচ্চার হচ্ছে। সমাজবাদী পার্টি, আপ, কংগ্রেস এইটাকে গুটি হিসেবে খেলতে শুরু করেছে এবং সামনেই এই বাদল অধিবেশনে ভীষণ গুরুত্বপূর্ণ কয়েকটা বিল পাশ করতেই হবে সরকারকে। তা না হলে কেন্দ্রীয় মন্ত্রকে বা বিজেপি সূত্রে যেটা দাবি, যে তা না হলে দেশের ক্ষতি হয়ে যাবে, মানে তারা যে দৃষ্টিভঙ্গিতে এগোতে চান সেই দৃষ্টিভঙ্গিতে অসুবিধাতে পড়ে যেতে পারে সরকার, কেননা এই গতিটা থাকবে না। ফলে বাদল অধিবেশনে সেগুলোকে পাশ করতেই হবে এবং বিরোধীরা যাতে এই ইস্যুতে, এই ছলচাতুরিতে যাতে অসমস্ত কিছু ভণ্ড না করে দেন, অচল না করে দিতে পারেন, তার জন্য স্ট্র্যাটেজি বদল হতে শুরু করে। আমরা যদি দেখি সোমবার 20 তারিখ 20শে জুলাই সংসদ ভবনের উদ্দেশ্যে তারা মার্চ করতে শুরু করলো। ডাক দিয়েছিল সিজেপি, কিন্তু সেই ককরোচ জনতা পার্টির সাথে সাথেই বিভিন্ন বিরোধী দল যোগ দিয়েছিল এবং সেখানে গোয়েন্দা সূত্রে যেটা খবর, যে বিভিন্ন দেশ বিরোধী শক্তিও মাঠে নেমে পড়েছিল। কিভাবে? দেখা যাচ্ছে 400টা এই বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল এইটা প্রচার করছিল নানাভাবে, যার মধ্যে 100টা পাকিস্তান থেকে নিয়ন্ত্রিত হয়েছিল। এই 100টা খতিয়ে দেখা গেল যে তারা যখন আমাদের সিঁদুর অভিযান হয়েছিল, সেই সিঁদুর অভিযান বলতে যখন পহেলগামে হামলা হয় তারপরে যে ভারত পাকিস্তানকে সমুচিত জবাব দেয়, সেই সময় অপপ্রচার চালাতে এই হ্যান্ডেলগুলো ইউজ হয়েছিল। তারপর আবার তারা জেগে উঠেছিল এই সময়, অর্থাৎ ককরোচ জনতা পার্টি যে ডাক দিয়েছিল তার সাথে সাথে তারা আসর নিয়ে পড়েছিল। কিন্তু বিদেশ মন্ত্রক এটাও স্পষ্ট করে দিয়েছে যে কোনো বিদেশি টাকা এই ককরোচ জনতা পার্টির পেছনে খরচ হয়নি। অর্থাৎ এই মুভমেন্টটা ছাত্রদের আন্দোলন ঠিক আছে ছিল, কিন্তু এর সাথে সাথে কিছু বাহিনী নেমে পড়েছিল তাদের স্বার্থে। এবং এইটা বুঝতে পেরেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে আরো মন্ত্রী গোষ্ঠী তারা আলোচনায় বসেছিলেন, প্রধানমন্ত্রীকে জানাচ্ছিলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবের সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যোগাযোগ রাখছিলেন। শুরু হয়েছিল আগে থাকতেই, কিন্তু সোমবার এইটা গুরুত্বপূর্ণ মোড় নেয়। সোমবার দিন সকাল থেকে এই অভিযান শুরু হয় ছাত্রদের, কিন্তু অমিত শাহ সূত্রের খবর যা, অমিত শাহ নির্দেশ দিয়েছিলেন কিছুটা নিয়ন্ত্রণে রাখবে। এর ফলে দেখা যায় কিছু পুলিশ আহত হয়, তারা লাঠিচার্জও করে কিছু কিছু ক্ষেত্রে, সেটাও ঘটনা ঘটে। কিন্তু এই পরিস্থিতি চলতে চলতে ককরোচ জনতা পার্টির তরফে সরকারকে বলা হয় যে তারা আলোচনায় বসতে চায়। তখন জেপি নাড্ডা আমাদের স্বাস্থ্যমন্ত্রী তাকে এগিয়ে দেন অমিত শাহজি। তিনি বলেন আপনি আলোচনায় বসুন। ককরোচ জনতা পার্টির তরফে দুজন সৌরভ দাস তারা আসেন এবং বৈঠক করেন আমাদের জেপি নাড্ডা সঙ্গে। জেপি নাড্ডা স্বাস্থ্যমন্ত্রী এবং তার সময় এই এমবিবিএস এই সংক্রান্ত ডাক্তারি পরীক্ষায় নিটে যে ধরনের দুর্নীতি অভিযোগ সামনে এসেছে সেইটা নিয়ে সিবিআই তদন্ত চলছে, তার জন্যই তাকে আরো এগিয়ে দেওয়া হয় সেই মুহূর্তে। কিন্তু প্রথম দিন আলোচনা ফলপ্রসূ হয়নি। 11, 11:30টার সময় বৈঠক হয়, কিন্তু শিক্ষামন্ত্রী বলেন যে তোমাদের কি কি প্রপোজাল আছে নিয়ে এসো, লিখিতভাবে দাও। তারা আবার বিকেল 4টের সময় ককরোচ জনতা পার্টি যায় এবং তারা তাদের লিখিত যে প্রস্তাব সেটা জমা দেয়। 3টে প্রস্তাব ছিল সেখানে। এক, শিক্ষামন্ত্রী পদ থেকে ধর্মেন্দ্র প্রধানকে ইস্তফা দিতে হবে। 2, ক্ষতিপূরণ দিতে হবে যেসব মেডিকেল নিটে যারা বসেছিলেন এবং
হতাশায় যারা আত্মহত্যা করেছিলেন তাদের 1 কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে তাদের পরিবারকে। এবং সিজেপি যেসব এফআইআর দায়ের হয়েছে যাদের বিরুদ্ধে, তাদেরকে নিষ্কৃতি দিতে হবে। এই নিয়ে সেদিন কোনো প্রতিশ্রুতি দেননি জেপি নাড্ডা সাহেব। জেপি নাড্ডা বলেছিলেন ঠিক আছে দেখছি, কিন্তু যা জানা যাচ্ছে সেই 20 তারিখেই ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিতে রাজি হয়ে গিয়েছিলেন, কিন্তু তাকে সরকারের উচ্চস্তর থেকেই বলা হয়েছিল না, ইস্তফা দিয়ে লাভ নেই। কারণ একটা ইস্তফা কেন্দ্রীয় মন্ত্রীরা তো ঠিক আছে দিয়ে দিতেই পারেন, কিন্তু তাতে পরিস্থিতি বদল হবে না। কেননা সামনে থেকেই পরিস্থিতির বদল করতে হবে, পরিস্থিতির মধ্যে থেকে তাকে সামনাসামনি ফেস করতে হবে। হঠাৎ করে পালিয়ে গিয়ে তো হবে না। কিন্তু এর মধ্যে এই যে বৃহস্পতিবার শুক্রবার আন্দোলন আরো তীব্র হতে থাকে এবং ছাত্ররা আলটিমেটাম দেয় যে এইবার তারা কিন্তু সরাসরি প্রচার করবেন যে আর এক দফা অভিযান চলবে সংসদ ভবন। এবং শুধু তাই নয়, এই যে অভিযান, এইটা আস্তে 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 ভারতের বিভিন্ন প্রান্তে ছড়াতে থাকে। মানে এই সরকারের আমলে আগেও আন্দোলন হয়েছে, যেমন কৃষক আন্দোলনে একমাত্র দেখা গিয়েছিল যে কিছুটা পিছু হটতে বাধ্য হয়েছিল সরকার, কিন্তু সেটা ছিল হরিয়ানা, পাঞ্জাব, দিল্লি, উত্তরপ্রদেশের কিছুটা, রাজস্থান, ওই বেল্টে, মধ্যপ্রদেশ কিছুটা। কিন্তু এইবারে যেটা দেখা গেল সেটা ভারতের নানা প্রান্তে ছড়িয়ে পড়েছে, কারণ ছাত্র আন্দোলন হিসেবে, এবং সেখানে জেনজি আন্দোলন হিসেবে বিজেপি নেতা নেত্রীদের অনেক ছেলে মেয়েই জেনজি, তারাও কিন্তু ভেতরে ভেতরে ক্ষুব্ধ হয়ে উঠছে, সেটা প্রকাশ পাচ্ছিল আমাদের রাজ্যে, বিভিন্ন রাজ্যে, বিজেপি শাসিত রাজ্যে। ফলে ছাত্রছাত্রীদের মনোবল যাতে অটুট থাকে, এবং এইটা কিন্তু আরএসএস তরফ থেকে, একদম শীর্ষস্তর থেকেও বার্তা দেওয়া হচ্ছিল, যেহেতু 20 তারিখে লাঠি চলেছিল এবং অনেকেই আহত হয়েছিল, জখম হয়েছিল না, সেইটা ওপর মহলকে কিন্তু নাড়িয়ে দিয়েছিল এবং বলেছিল না এটা ঠিক হয়নি। অনেকেই এর মধ্যে চাইবে যে এই ছাত্র আন্দোলনের মধ্যে ঢুকে পড়ে একটা পরিস্থিতি বিগড়ে দিতে, কিন্তু সেটা ছাত্রদের মনোবল যাতে আঘাত না করে সেটা কিন্তু ওপর মহল চাইছিল, সূত্রের খবর। কেননা পাকিস্তান থেকে একটা শ্রেণী চাইছিল যে ভারতের একটা কিছু কিছু বিরোধী শক্তিকে কাজে লাগাতে। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার আবার বৈঠকে বসেন অমিত শাহ, শিক্ষামন্ত্রী, বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল, জেপি নাড্ডা, এনারা বৈঠকে বসেন। এদের কাছে বার্তা যায় সিজেপির কাছে, তারা আবার প্রতিনিধি পাঠায়, সেই দুজনই আসে। কিন্তু সেখানে যেটা হয় যে তারা 3 দফা দাবিতে অনড়, তখন সরকার যেটা বলে ঠিক আছে, দুটো দাবি মেনে নেওয়া হয়, অর্থাৎ ক্ষতিপূরণ সরকারি তরফে যতটা পারা যাবে ক্ষতিপূরণ দেওয়া হবে, এবং 2, কারুর বিরুদ্ধে এফআইআর করা হবে না, তুলে নেওয়া হবে, অর্থাৎ যারা আন্দোলন করছে তাদের নিষ্কৃতি দেওয়া হবে। কিন্তু তারা অনড় থাকে সিজেপি যে না, অনশন, আমাদের আন্দোলন চলবে এবং ধর্মেন্দ্র প্রধানকে ইস্তফা দিতেই হবে। এবং এইটা যদি না হয় তারা ঘোষণা করবেন যে তারা আবার অভিযান করবেন, সংসদ অভিযান করবেন, এবং এইটা ছড়িয়ে পড়তে পারে এই আশঙ্কা। এবং দেখা যায় অমিত শাহ এবং নাড্ডা, জেপি নাড্ডা, পীযূষ গোয়েল, এনারা আলোচনায় বসেন। বৃহস্পতিবার রাত্রিবেলা গুরুত্বপূর্ণভাবে খেয়াল করবেন, বৃহস্পতিবার ওয়াংচুক অনশন প্রত্যাহার করে নেন, রাত্রিবেলা জেপি নাড্ডার উপস্থিতিতে অনশন প্রত্যাহার করে নেন। তার কাছে বার্তা যায় যে আমরা দাবি মেনে নেব এবং আপনি অনশন প্রত্যাহার করুন, এবং জেপি নাড্ডার উপস্থিতিতে তিনি কিন্তু অনশন ভাঙেন। তারপরে আরেকটা গুরুত্বপূর্ণ ছবি দেখা যায় মাঝরাতে, নিজের মোবাইল থেকে যতদূর দেখে মনে হয়েছে একদম ক্লোজ থেকে প্রধানমন্ত্রী
জেনজিকে বার্তা দেন, এবং এই প্রথম তাকে দেখা যায় মিত্র বা বন্ধু এই ধরনের কথা না বলে ফ্রেন্ডস ফ্রেন্ডস বলে, যেহেতু জেনজি ফ্রেন্ডস বলে বার্তা দেন, মানে তাদের কাছে পৌঁছতে চান এবং বলেন সরকার ব্যবস্থা নিচ্ছে, কড়া আইন আনা হচ্ছে। সেই রাত্রিরে প্রথম কিন্তু বার্তা দেওয়া হয়, মানে সেইখানে অনেকটা ডিসিশন নিয়ে নেওয়া হয়, এটা বোঝা গিয়েছিল, একটা বার্তা আসছিল। তার পরের দিন বৈঠকে স্পষ্ট হয়ে যায়, স্পষ্ট হয়ে যায় বলতে বার্তা দিয়ে দেওয়া হয়, ঠিক আছে আপনারা আন্দোলন প্রত্যাহার করুন। সেই দিনই পরিস্থিতি বদল হয়ে যায়। শুক্রবার দিন বিভিন্ন মহল থেকে বোঝা যায় যে এইটা সমাধান সূত্র বেরিয়ে আসতে চলেছে, এবং তারাও আন্দোলন প্রত্যাহার করার স্পষ্ট বার্তা দিয়ে দিয়েছে সরকারকে। তবে তারা তখনও বাইরে এটা বলেছেন যে না, ধর্মেন্দ্র প্রধানকে ইস্তফা দিতেই হবে, কিন্তু ভেতরে ভেতরে এটা তখন ঠিক হয়ে গেছে ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিতে চলেছেন। এবং সেটা রাত্রিবেলার আগে স্পষ্ট হয়ে যায় এই কারণে, প্রধানমন্ত্রী পরের দিন আবার রাত্রিবেলায়, সেটা কিন্তু বোঝাই যাচ্ছে অন্য ফরম্যাটে তিনি বার্তা দিলেন এবং ধন্যবাদ জানালেন, আবার ধন্যবাদ জানালেন জেনজিকে। তার বার্তায় সেটা স্পষ্ট, এবং স্পষ্ট যে কিভাবে আইন আনা হচ্ছে, ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন করা হচ্ছে, যা যা করার সরকারের তরফে সেটা হচ্ছে, সেটা বুঝিয়ে দেওয়া হয় সরকারের তরফ থেকে। এর মধ্যেই এর মধ্যেই অবশ্য নানান খেলা খেলা হয়ে গেছে, কেননা মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী বার্তা দিয়েছেন মন্ত্রীদের যে জেনজিদের টার্গেট করুন, আপনারা কি করছেন, ইনস্টাগ্রামে আসুন, ইনস্টায় আপনারা এসে জেনজিদের বার্তা দিন, জেনজিদের মন বোঝার চেষ্টা করুন। মন্ত্রিসভায় বার্তা দিয়েছেন, রাত্রিবেলায় নিজে তিনি আবার ভিডিও করেছেন। পরের দিন বার্তাটা পরিষ্কার হয়ে যায়, এবং শনিবার সকালেই বোঝা যায় যে না, ইস্তফা দিতে চলেছেন ধর্মেন্দ্র প্রধান, এবং দুপুরে তিনি তার এক্স হ্যান্ডেল থেকে বার্তা দিয়ে দেন যে তিনি ইস্তফা দিলেন দেশের স্বার্থে, দশের স্বার্থে, ছাত্রদের স্বার্থে, তাদের ভবিষ্যতের কথা ভেবে। এবং তারপর এই আন্দোলন আপাতত প্রশমিত হয়ে যায়, কেননা 1 মাস পরে আবার দুপক্ষ বৈঠকে বসবে, সরকার প্রতিশ্রুতি দিয়েছে যা যা করার তা তা করা হবে, এবং এটা করা হবেও, এটা বার্তা স্পষ্ট। কিন্তু এইখানেই আর একটা চিন্তা যেটা সরকারের, এবং সেটাকে কিভাবে প্রশমিত করা যায় সেটাও একটা ব্যাপার। কেননা প্রধানমন্ত্রী মোদী স্পষ্ট বার্তা দিলেন যে এইভাবে তিনি বরদাস্ত করবেন না কোনো দুর্নীতি। হ্যাঁ, এটা ঘটনা, এই আমলে বারবার দুর্নীতিটা কিন্তু হয়েছে, আশ্বাস দিয়েছেন, তদন্ত হয়েছে, কংগ্রেস আমলে হয়েছে, এই আমলে হয়েছে, বারবার বলি হচ্ছে ছাত্ররা। কিন্তু পরিস্থিতি কিভাবে বদল করতে হবে সেটা কিন্তু ঠিক করতে হবে সরকারকেই, সেই দিকে সরকার এগোচ্ছে বলেই মনে করা হচ্ছে। কেননা নতুন আমাদের শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী দায়িত্ব নিয়েই এনটিএ তে ঝড় তুলতে চাইছেন। এনটিএ মানে ন্যাশনাল টেস্টিং এজেন্সি, 2017 সাল থেকে যারা এই বিভিন্ন এই প্রবেশিকা পরীক্ষার দায়িত্বে তৈরি হয়েছে, তার এই পরিস্থিতির জন্য একটা জিনিস খেয়াল রাখবেন, শুক্রবার রাতেই 47 জন অফিসারকে সরিয়ে দেওয়া হয়েছিল। ফলে ওভারঅল একটা চেঞ্জ করার চেষ্টা করা হচ্ছে, ছাত্র সমাজকে বার্তা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি পাকিস্তান থেকে যারা এই সোশ্যাল মিডিয়ায় 100টি অ্যাকাউন্ট থেকে এই ভারতকে অস্থির করার চেষ্টা চালাচ্ছে, তাদেরও বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেছে বলে খবর আসছে। এইখানে কলকাতাতেও কিন্তু দেখা গেছে এই ধরনের সাংবাদিকদের ওপর হামলা চলেছে, যেটা একেবারেই কাঙ্ক্ষিত নয়। অনেকেই বলবেন যুবকরা জেগে উঠছে, যুবকরা চিরকালই জেগে ওঠে। সুকান্তর সেই কবিতা, 18-র কবিতা সবাই জানে, এটা আজ নয়, চিরকালই এটা সত্য। 18 বছর কাউকে ভয় করে না, কিন্তু তাদের বিপথে চালিত করাটাও আবার খারাপ, যেটা যুগে যুগে হয়ে এসেছে।
সেইটাই সরকারকে দেখতে হবে। সরকার কতটা ঠিকঠাকভাবে হ্যান্ডেল করে সেটা সরকার পরীক্ষায় বসবে, আমরাও দেখব। কেননা আমরা চাই পরীক্ষা যেন ঠিকঠাক হয়, ভবিষ্যতে এই জেনজিদের যেন ঠিকঠাক থাকে। আমাদের রাজ্যে যেমন শিক্ষা নিয়োগ দুর্নীতি নিয়ে একের পর এক ঝড় উঠেছিল, সেই ধরনের নোংরা কাজ যেন না হয়। এবং এখন কেন্দ্রকেও ঠিক করতে হবে এটা, এই ছেলে মেয়েদের ভবিষ্যৎ নিয়ে যেন ছিনিমিনি খেলা না হয়। আবার না হলে কিন্তু জেনজি জেগে উঠবে। হ্যাঁ, এই জেনজিকে বিদেশি শক্তি কাজে লাগানোর চেষ্টা করবে, কিন্তু তাকে মোকাবিলা করার দায়িত্ব সরকারকেই নিতে হবে। আপনাদের এই প্রতিবেদন কেমন লাগলো আপনারা জানাবেন, আপনাদের মন্তব্য করবেন, কমেন্ট দেবেন, লাইক দিতে পারেন, শেয়ার করতে পারেন, এটা আপনাদের কাছে অনুরোধ। আর দেখতে থাকুন জার্নো আমি।